স্যার আমরা লাইভ এসেছি। আসসালামু আলাইকুম। আমি সুরুজ্জামান রুদ্র আছি আপনাদের সাথে। আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রথমে আমি স্মরণ করছি করোনা শহীদদের প্রতি। রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার্স কর্তৃক আয়োজিত আগামীর অর্থনীতি রিয়েল এস্টেট সেক্টর বিষয়ক আলোচনায় আজ আমাদের মাঝে উপস্থিত আছেন রিয়েল এস্টেট জগতের দুই উজ্জ্বল নক্ষত্র, যাদের স্পর্শে আলোকিত হয়েছে অনেক সুনামধন্য রিয়েল এস্টেট কোম্পানি। চলুন আমরা পরিচিত হই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন গ্রিন বে ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হুসাইন খান স্যার। সবাইকে শুভেচ্ছা। আমাদের সঙ্গে উপস্থিত আছেন এম এ মতিন MBA স্যার, সভাপতি বুড়িয়াচং সুমতি ও চেয়ারম্যান DLM প্রপার্টিজ লিমিটেড। প্রিয় দর্শক, আমরা জানি করোনা পরিস্থিতি বিশ্ব অর্থনীতি আজ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা অর্থনীতিতে আমরা কিভাবে আমাদের পথ অতিক্রম করব, সে বিষয়গুলো নিয়ে আমরা আমাদের অতিথিদের সঙ্গে কথা বলবো। আমার প্রথম প্রশ্ন সাব্বির খান স্যারের কাছে। স্যার, আপনি তো রিয়েল এস্টেট সেক্টরে অনেক সুনামধন্য কোম্পানিগুলোর জন্য অনেক সেলস পলিসি, বিজনেস পলিসি তৈরি করেছেন। এই করোনা কালীন সময়ের জন্য রিয়েল এস্টেট সেক্টর, রিয়েল এস্টেট কোম্পানিগুলোর বিজনেস পলিসি কি হওয়া উচিত, সে বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই স্যার। ধন্যবাদ রুদ্র, আমার স্নেহাস্পদ রুদ্র। আমাদের রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডারের একজন ওয়ান অফ দি উদ্যোক্তা এবং আমার সাথে আমার খুবই স্নেহধন্য একজন ব্যক্তি এবং আমার সাথে ডাইরেক্টলি কাজ করেছো। তো আমি আসলে প্রথমে আমরা আসলে কিসের ভিতর দিয়ে যাচ্ছি এবং কোন পরিস্থিতিতে এখন আছি সেই জিনিসটাকে উপলব্ধি করানোর জন্য আমাদের আসলে গ্লোবালি যেই চিন্তা ভাবনাটা থেকে, যেখান থেকে আসলে তো সেক্টর একটা অনেক পরে, আগে হলো ব্যাপক অর্থনীতি। হ্যাঁ, ব্যাপক অর্থনীতি যেখান থেকে আমাদের সেক্টর আমাদের অর্থনীতির একটি পার্ট। হ্যাঁ, একটি আমাদের দেশে হয়তো বা একটা মেজর পার্ট, বিভিন্ন দেশে বিভিন্ন লেভেলে এটা কাজ, মানে বিভিন্ন অবস্থানে আছে। বাট আমার 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 জীবদ্দশায় আমার মনে হয় যে আমার বাবা বা আমার দাদাদের জীবদ্দশাতেও এরকম সিচুয়েশন তো আমরা কখনো দেখি নাই। সো আসলে আমরা প্রতিদিনই শিখছি, প্রতিদিনই প্যান্ডামিককে নিয়ে নতুন নতুন তথ্য আবিষ্কার হচ্ছে এবং নতুন নতুন করে আমরা শিখছি যে কিভাবে এই প্যান্ডামিককে আমরা অতিক্রম করতে পারি। তবে আমি এইটুক বলতে পারি যে আসলে মনোবল এবং আমাদের যদি দূরদর্শিতা থাকে, আমরা যদি হার্ড ওয়ার্ক করতে পারি, যে কোনো বাধাকেই অতিক্রম করা সম্ভব।
তুমি যথার্থই বলেছো। আসলে আমি তোমাকে তুমি করেই বলছি, বিকজ এটা যদিও ফর্মাল একটা প্রোগ্রাম, বাট তুমি যেহেতু আমার সাথে, আমার স্নেহাস্পদ, তুমি করেই বললাম। তো এখানে যেটা হয়েছে যে আসলে আমরা যে স্ট্র্যাটেজি গুলো করেছি, তুমি জানো যে আমার জীবনে অনেক বড় বড় কোম্পানির সাথে আমি কাজ করেছি। আমার শুরু কনকর্ডের আমি জিএম পর্যন্ত ছিলাম। তারপরে আমি র্যাঙ্কস প্রপার্টিজ এর সিইও ছিলাম, রূপায়ণের সিইও এন্ড এমডি ছিলাম। তারপরে নিজের ব্যবসা শুরু করি, তারপরে আবার রূপায়ণ আরসিইউ এসবিইউ সিইও এন্ড এমডি ছিলাম। But সেই পরিস্থিতিগুলো ছিল অনেকগুলো, কিছু আমরাও যে কিছু আপস ডাউন দেখি নাই তা না। আমার সাথে মতিন সাহেবও একমত হবেন যে আমরা অনেক আপ ডাউন কিন্তু দেখেছি, তোমরা অনেক কিছুই দেখো নাই। 96 সালে আমরা একটা আপ ডাউন দেখেছি, যখন 184 দিন অসহযোগ আন্দোলন ছিল। বাট সেটা কিন্তু সবগুলাই ছিল কিন্তু টাইম বাউন্ড, সময়ের সাথে, যে একটা সময় চলে যাবে। আমরা কি কেউ বলতে পারি আজকে এই জায়গায় বসে যে কবে চলে যাবে এই কোভিড-19 বা কবে এই প্যান্ডামিক শেষ হবে? তো আমরা যদি না জানি, আমাদেরকে প্রতিদিনই নতুন নতুন করে শিখতে হচ্ছে। এবং আমি বলতে চাচ্ছি যে রিয়েল এস্টেট কিন্তু মারাত্মক একটা ধাক্কা খেয়েছে এই পরিস্থিতিতে, এবং মনোবল হারালে চলবে না। বিকজ আসলে যখনই কোনো ইকোনমিতে আঘাত আসে, সেটা যে কারণেই আসুক, তিনটা সেক্টরের উপরে আসে: রিয়েল এস্টেট, অটোমোবাইল এবং হচ্ছে শেয়ার মার্কেট। এই তিনটা হলো মেজর ডিফেক্ট, মানে মেজরলি এফেক্টেড হয় আর কি। সো তার মধ্যে তো আমরা একটা। এবং হাঁটি হাঁটি পা পা করে যদি বলি, আমাদের সেক্টরের সাইজও কিন্তু মাশাল্লাহ যথেষ্ট বড়। অনেক লোক এখানে কাজ করে, ডিরেক্টলি কাজ করে, ইনডিরেক্টলি কাজ করে। জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন অনেক। সো আসলে স্ট্র্যাটেজি আগের গুলো কাজ হবে না। আমাদের এখন নতুন করে স্ট্র্যাটেজি চিন্তা করতে হবে, নতুন করে ভাবতে হবে, নতুন করে মানুষের কথা চিন্তা করতে হবে। রিয়েল এস্টেটে যারা ব্যবসার চিন্তা করেছে, আসলে আমি একটা জিনিস খুব বিশ্বাস করি। আমার খুব প্রিয় একজন মানুষ, জ্যাক মা, আলিবাবার প্রতিষ্ঠাতা, উনি বলেছেন যে এই প্যান্ডামিকে যদি আমরা বেঁচে থাকি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় লাভ। লাভ তো অনেক পরে, আগে বেঁচে থাকতে হবে। আর আমরা এখন একটা গভীর সংকটের মধ্যে আছি। সংকটটা হচ্ছে জীবন এবং জীবিকা। জীবন আগে না জীবিকা আগে? জীবন যদি আগে হয়, আমি প্রতিদিনই বাসার থেকে যখন বেরোই, আমার ফ্যামিলি বলে বাসার থেকে না বেরোলে কি চলে না? কিন্তু বাসার থেকে না বেরোলে তো জীবিকা। আমার সাথে আমার এবং মতিন সাহেবের দুজনেরই আমাদের একই অভিজ্ঞতা, যে আমরা কিন্তু একাধারে এন্টারপ্রেনিয়ার এবং সার্ভিস হোল্ডার ছিলাম। সো আমরা কিন্তু দুইটা প্ল্যাটফর্ম কিন্তু একই সঙ্গে রিপ্রেজেন্ট করতে পারি। সো আমরা বুঝি যে না বেরোলে তো হবে না, বিকজ আমার উপর 100 জন 200 জন লোক আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে। সো এই জীবন এবং জীবিকার এই সংকটকালে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে গেলে আসলে নতুন করে ভাবতে হবে। তবে আমি যেটা মনে করি যে মনোবল হারালে চলবে না, আমাদেরকে ভালো ভালো মানে স্ট্র্যাটেজি বের করতে হবে। প্রফিট এখন চিন্তা করা যাবে না, এখন মানুষের সেবাটাকে যদি একটু বেশি ভাবে দেখা যায়। সরকার অনেক প্রণোদনা দিয়েছে। সরকার কিন্তু রেজিস্ট্রেশন ফি অলমোস্ট অর্ধেক করে দিয়েছে, বিশেষ করে জমির ক্ষেত্রে অর্ধেক করে দিয়েছে, এবং অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে অলমোস্ট আই থিঙ্ক 40% কমিয়ে দিয়েছে। তারপরে অপ্রদর্শিত আয় ইনভেস্টমেন্টের একটা সুযোগ দিয়েছে। সো গভর্নমেন্ট অলসো সাবসিডি দেওয়া ট্রাই করছে। বাট আমরা এখন কতটা বেঁচে থাকতে পারবো বা কতটা টিকে থাকতে পারবো, সেটা প্রতিটি কোম্পানিকে নতুন ভাবে তাদের নিজস্ব স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে। আমার মনে হয় যে এরপরে আবার আমরা পরবর্তী আলোচক বলুক, আমরা আবার কিছু বলি। আমি মতিন স্যারের কাছে এবার জানতে চাচ্ছি, মতিন স্যারের কাছে স্যার, আমাদের বাংলাদেশের রিয়েল এস্টেটের ইতিহাস আমরা প্রায় 50 বছরে চলে এসেছি, 50 বছরে পা দিয়েছি। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, 50 বছরের ইতিহাসে জন্য কোনো নীতিমালা তৈরি হলো না। এখন পর্যন্ত কেন রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডারদের জন্য কোনো নীতিমালা তৈরি হলো না? এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই।
ধন্যবাদ রুদ্র, আমাকে আজকের এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি ধন্যবাদ দেই আমার অতি আপনজন, খুব কাছের মানুষ, আমার খুব প্রিয় বন্ধু। আমরা এই রিয়েল এস্টেট সেক্টরে দীর্ঘ সময় একসাথে কাজ করছি, জনাব সাব্বির হোসেন খানকে। আমাদের এই রিয়েল এস্টেট সেক্টরের স্টার্টিং থেকে বর্তমান সময় পর্যন্ত দীর্ঘ প্রায় 22 বছর যাবত আমরা একসাথে এই সেক্টরে কাজ করছি। আসলে আমরা অনেক চড়াই উতরে দেখেছি, এই সেক্টরের অনেক কিছুই দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। রিয়েল এস্টেট সেক্টর যখন স্টার্ট করে তখন থেকে আজকের দিন পর্যন্ত অনেক রিয়েল এস্টেটের যে আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড আমরা অনেক প্রতিটা কার্ভের সাথে আমরা পরিচিত। আমিও ব্যক্তিগত জীবনে ইউনিক গ্রুপে আমি আমার কেরিয়ার স্টার্ট করি। ইউনিক গ্রুপ অনেক বড় একটা কোম্পানি, আপনারা জানেন। বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড এবং ইউনিক প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড, দুটো কোম্পানির আমি জিএম ছিলাম। তারপর সেখান থেকে সাগুপ্তা গ্রুপ অফ কোম্পানিজে আমি ডিরেক্টর অপারেশনস হিসেবে জয়েন করি। তারপর রূপায়ণ গ্রুপের একটি কনসার্নে আমি এমডি হিসেবে কাজ করি। তারপর বর্তমানে এজ এ কর্পোরেশন লিমিটেড নামে একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, বাংলাদেশ ইন্ডিয়া জয়েন্ট ভেঞ্চার কোম্পানিতে সিইও হিসেবে আমি কাজ করছি, দায়িত্ব পালন করছি। পাশাপাশি আমি একজন এন্টারপ্রেনার এবং ডিএলএম প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে আমি আমার ব্যক্তিগত প্রজেক্টও বাস্তবায়ন করছি। আমার বন্ধু যথার্থই বলেছেন, আমরা একদিকে যেমন সার্ভিস হোল্ডার এবং সার্ভিসের যে টোটাল যে লং যে ক্যারিয়ার, এটা আমরা দেখেছি, দেখার সৌভাগ্য হয়েছে। পাশাপাশি আমরা এন্টারপ্রেনিয়রশিপের যে ইম্প্যাক্ট কি এবং একজন এন্টারপ্রেনিয়র হওয়ার পরে কি ধরনের স্ট্র্যাটেজি নিতে হয়, কিভাবে একটা অর্গানাইজেশনকে চালাইতে হয়, সেটার অভিজ্ঞতাও আমাদের আছে। উই আর 2 in 1, যার কারণে আমাদের অভিজ্ঞতাটা একটু বেশি। সুতরাং আপনি যে প্রশ্নটা করেছেন, আমি এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে, প্রশ্নটার উত্তর আমি পরে আপনাকে দিব, তার আগে আমি মনে করি এই সেক্টর সম্পর্কে, বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের কিছু বলা উচিত। আমি মনে করি কোভিড-19 বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসা খাতকে এবং প্রতিটা মানুষকে এফেক্ট করেছে। সাব্বির যথার্থই বলেছেন যে আমরা আমাদের যে পূর্বপুরুষরা, বিশেষ করে আমাদের বাবা দাদারাও এই ধরনের সিচুয়েশন দেখে নাই। অতএব বর্তমানে যে অবস্থা, এই অবস্থায় বাংলাদেশের মানুষ সহ বিশ্বের প্রতিটা মানুষই প্রতিদিনই নতুন নতুন বিষয় জানছে এবং কোভিড-19 আক্রমণে আমরা সারা পৃথিবী লন্ডভন্ড হয়ে গিয়েছে। সারা পৃথিবীর অর্থনীতি আজকে এফেক্টেড। আমরা গৃহ আবাসন খাত একটি অন্যতম খাত বাংলাদেশের, আপনি জানেন, কৃষি এবং তৈরি পোশাকের পরে আবাসন খাত। এই আবাসন খাতে ডিরেক্টলি ইনডিরেক্টলি প্রায় 40 লক্ষ মানুষের কর্মসংস্থান জড়িত। 40 লক্ষ মানুষের সাথে আরো যদি আমরা হাউস হোল্ড ফোর্ড ধরি, এভারেজে দেখা যাবে অলমোস্ট প্রায় 1.5 কোটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যাদের জীবিকা এই আবাসন খাতের সাথে রিলেটেড। শুধু তাই নয়, মোর দেন 200 লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ, তারপর মোর দেন 458 বিভিন্ন খাত যারা আমাদের এই রিয়েল এস্টেট সেক্টরের সাথে জড়িত, সম্পৃক্ত। সবকিছু যদি আমরা টোটাল পিপলকে যদি একসাথে করি, আমার যেটা ধারণা 4 থেকে 5 কোটি পিপল ডিরেক্টলি ইনডিরেক্টলি এই আবাসন খাতের সাথে সম্পৃক্ত রয়েছেন। সুতরাং এত বড় একটা সেক্টর, এই সেক্টরকে যদি বাঁচিয়ে না রাখা না যায়, এই সেক্টরের যদি প্রত্যেকটা বিষয় নিয়ে যদি সরকার চিন্তা ভাবনা না করেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী, তাদের দুজনকে ধন্যবাদ জানাই যে তারা আমার মনে হয় রিয়েল এস্টেট সেক্টর সম্পর্কে অনেক ভেবেছেন, চিন্তা ভাবনা করেছেন, যার কারণে রিয়েল এস্টেট সেক্টরের ক্ষেত্রে স্পেশাল দুটো বিষয়, যেটা একটু আগে সাব্বির সাহেব বললেন, আমি একটু ডিটেল বলি। এটা হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী, তিনি অপ্রদর্শিত যে আয়, সেই আয় রিয়েল এস্টেট খাতে যদি কেউ বিনিয়োগ করে, তাহলে বিভিন্ন এলাকায়
বিভিন্ন পরিমাণে সেই কর দিয়ে সেটাকে ব্ল্যাক মানিকে হোয়াইট করতে পারবে। অতএব এটা আমি মনে করি এই কোভিড-19 সময় রিয়েল এস্টেট উদ্যোক্তাদের জন্য একটা ভালো খবর। পাশাপাশি যে নিবন্ধন ব্যয়, যেটা রেজিস্ট্রেশন খরচ, যেটা বাংলাদেশে যেটা কিছুদিন আগেও গত বছর 13.5% ছিল, যেটা আসলে আনএক্সপেক্টেড। আশেপাশের কোন দেশে, বিশ্বের কোন দেশে এত 13.5%-এর মতো এত বড় রেজিস্ট্রেশন কস্ট কোন দেশে নেই। যার কারণে যে সমস্যাটা হয়েছে এই সেক্টরের, অনেক কোম্পানি থেকে ক্রেতা সাধারণ অ্যাপার্টমেন্ট কিনে তারা এটা হ্যান্ডওভার নিয়েছে, বসবাস করতেছে বছরের পর বছর, কিন্তু তারা রেজিস্ট্রেশন করছে না। তার কারণ রেজিস্ট্রেশন খরচ এত বেশি যে এই রেজিস্ট্রেশন খরচের ব্যয়ভার বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যার কারণে সরকারও কিন্তু আপনার এই রেজিস্ট্রেশন খরচ, এই রেভিনিউ থেকে বঞ্চিত হয়েছে। আমি মাননীয় অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি এই বছর বাজেটে রেজিস্ট্রেশন খরচকে অনেক কমিয়ে নিয়ে এসেছেন এবং অপ্রদর্শিত আয়কে বিভিন্ন এলাকায় বিভিন্ন হারে কর প্রদানের মাধ্যমে এটাকে প্রদর্শিত আয় রূপান্তর করার সুযোগ দিয়েছেন এবং এটা রিয়েল এস্টেট সেক্টরের জন্য ফোকাস করেছেন। আমরা গৃহ নির্মাণ শিল্পের যারা উদ্যোক্তা আছে, যারা সার্ভিস হোল্ডার আছে, এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী সহ যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন, বিশেষ করে রিহাবের নেতৃবৃন্দ এবং আমরা যারা অনেক আগে থেকে সংগ্রাম করে আসছি, এই দুটো জায়গায় যেন ইনফ্লুয়েন্স করা হয়, যেন সরকার যেন নজর দেন। এই বছর তা বাস্তবায়ন করার জন্য আমি গৃহ নির্মাণ শিল্পের উদ্যোক্তাদের পক্ষ থেকে, সার্ভিস হোল্ডারদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমি এটাও বলবো, বর্তমান সরকারকে আরো বেশি ফোকাস করতে হবে এই সেক্টরের উপরে। তার কারণ মানুষের বেসিক নিডসের সবচেয়ে বড় বেসিক নিডস হচ্ছে আবাসিক সমস্যা। হাউজিং প্রবলেম ইজ দ্য বিগ প্রবলেম এন্ড বিগ নিডস অফ এ হিউম্যান বিইং। অতএব মানুষের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন থাকে যে তার জীবনে সে একটি হাউজিং নিডস ফুলফিল করবে এবং মাথা গুঁজার ঠাঁই প্রতিটা মানুষই চায় এবং সরকারেও কিন্তু একটা মৌলিক দায়িত্ব। আমি মনে করি আমাদের রিহ্যাবের নেতৃবৃন্দকে আরো বেশি সোচ্চার হতে হবে, তাদেরকে আরো বেশি অর্গানাইজড হতে হবে, আরো বেশি প্রফেশনাল হতে হবে সরকারের এজেন্সির সাথে, যাতে করে আরো বেশি বার্গেনিং করা যায়, সরকারকে যেন বিভিন্ন ভাবে সমস্যাগুলো তুলে ধরা যায়। আমি তাদেরকে আমি আপনাকে যে প্রশ্নটা করেছেন আমি শেষ জায়গাতে আসছি। সার্ভিস হোল্ডারদের যে নীতিমালা, সেটা আসলে এখন পর্যন্ত হয় নাই। আপনি ঠিকই বলেছেন, এটা নিয়ে আমি সাব্বির সাহেব সহ আমরা যারা প্রফেশনাল ছিলাম, আমরা অনেক সময় এটাকে নিয়ে অনেকবার আমরা বসেছি, কথা বলেছি, আলোচনা করেছি। অতীতে আমরা সেটা করতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে, কারণ রিহ্যাব থেকে শুরু করে এবং আমরা এই সেক্টরে যারা কাজ করেছি প্রপার ওয়েতে, অর্গানাইজড ওয়েতে কাজ করা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই। তবে আমি মনে করি এখন সময় এসেছে, এখন আমরা সার্ভিস হোল্ডারদের জন্য স্পেশাল নীতিমালা আমার মনে হয় করা সম্ভব হবে এবং আমরা এখন উদ্যোগ নিব। আমি আজকের এই টকশোর মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা উদ্যোগ নিয়েছেন, রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার এই অর্গানাইজেশনের মাধ্যমে। রুদ্র, আপনার মাধ্যমে আমি সকল আমার কলিগদেরকে ধন্যবাদ জানাই। আমাদেরকে আরো বেশি স্ট্রংগেস্ট হতে হবে, সংগঠিত হতে হবে, যাতে করে আমরা আগামী দিনে শক্তিশালী ভাবে নিজেদের রাইটকে এস্টাবলিশ করতে পারি এবং এই দেশের মানুষকে যেন যথাযথভাবে সার্ভিস দিতে পারি, এই মানুষজন যথাযথভাবে সার্ভিস পায়। একটা বিষয় আমি পাশাপাশি বলতে চাই, আমাদের এখানে গুটি কয়েক যারা ভালো কাজ করি, যারা ডেভেলপার আছেন, যারা কাজের মান যথাযথভাবে মেনটেন করেন, যারা যথাযথ সময়ে ক্লায়েন্টকে প্রোডাক্ট ডেলিভারি দেন, হ্যান্ড ওভার করেন, তাদের কিন্তু সেই সুনামটা মার্কেটে সেভাবে প্রচারিত হচ্ছে না। আমি মনে করি আমাদের এই ভালো কাজগুলোকে তুলে ধরতে হবে এবং সরকারের কাছে আমাদের ভাবমূর্তিকে আরো বেশি উজ্জ্বল করতে হবে এবং এটা আমাদের পক্ষে সম্ভব। আমরা যদি অর্গানাইজড হইতে কাজ করি তাহলে আগামী দিনে এই সেক্টরকে চমৎকার ভাবে দেশের মানুষের কাছে, ক্রেতা সাধারণের কাছে এবং সরকারের কাছে উপস্থাপন করা আমাদের পক্ষে সম্ভব হবে। আমি সাব্বির সাহেবকে আবারও আলোচনায় আসার জন্য
করছি, আমি আবার পরে কথা বলবো। ইনশাআল্লাহ। সাব্বির কাছে আমার প্রশ্ন, স্যারের কাছে এবারও আমি বিজনেস পলিসি রিলেটেড কথা বলবো। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি, এখন আমাদের টার্গেট কাস্টমার, কাদেরকে টার্গেট কাস্টমার ফিক্সড করা উচিত? এখন কোম্পানিগুলোর টার্গেট কাস্টমার ফাইন্ড আউট করার জন্য কি কি পলিসিগুলো অ্যাপ্লাই করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ রুদ্র। তার আগে আমি একটু আগে ধন্যবাদ জানাই রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার্স এই অ্যাসোসিয়েশনকে, যে আমরা যেটা শুরু করেছিলাম, যেটা আমরা করতে পারিনি, তোমরা করেছো। আমরা এটা করতে চেয়েছিলাম, আমি, মতিন সাহেব, বসুন্ধরার বিদ্যুৎ সাহেব, তারপরে ওই সময় আরো যারা ছিল আমাদের সমসাময়িক, তেলায়েত সাহেব, বাট আমরা পারি নাই, তোমরা পারছো এবং তোমরা পেরেছো। তোমাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ দিতে হয়। বাট এই ফাঁকে আমি এটাও বলতে চাই, আর একটা গ্রুপ হয়েছিল, এখন অফ আছে। বাট আমাদের মধ্যে আমাদের একটা অভ্যাস, আমরা দেখেছি আমেরিকাতে গিয়ে চাঁদপুরের 3টা সমিতি, বরিশালের 4টা সমিতি। তো এইগুলি না বিভাজন হলে কিন্তু কখনো আমাদের আমাদের রিয়েল জায়গাটা কিন্তু আমরা বুঝতে পারবো না। আমি এই কথাটা কেন বলছি, আমাদের যতই আমাদের মিনিমাম দূরত্ব গুলো অ্যাভয়েড করে আমাদের মূল জায়গাটাকে ফোকাস করতে হবে। আর আজকে আমি মতিন সাহেবকে একটু বলবো যে বক্তব্যে আমরা রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডারদেরকে বেশি ফোকাস করব, কেননা এটা তাদের দ্বারা, তাদের টকশো, তাদের কথা বলতে হবে। কেননা আমরা আসলে জাতীয় সমস্যা নিয়ে কথা বলবো, কিন্তু তাদের রাইট, তাদের এই যে তারা চাকরি হারাচ্ছে, আমরা শুনছি বিভিন্ন অর্গানাইজেশনে অলরেডি ডিসকার্টিং হচ্ছে, তাহলে এই মানুষগুলো কি করবে? প্লাস এখন তুমি যেটা বললা, আমি রুদ্রর এই কথাটাতে আসি। আসলে এখন টার্গেট টিজি মানে টার্গেট গ্রুপ সিলেকশনটা একটু অন্যভাবে করতে হবে আমার মতে। হ্যালো, শুনতে পাচ্ছি? জি স্যার। হ্যালো, স্যার, হ্যাঁ স্যার, একটু মেবি আপনি আমি আসছি। আমি বোধহয় একটা মিনিট, 1 মিনিট, কোন একটা বোধহয় হ্যাং ট্যাং হয়ে গেছে ফোনে। স্যার, আমরা তাহলে মতিন স্যারের কাছে যাই। আমরা মতিন স্যারের কাছে না না, যাই। আমি আসতেছি। না, শোনা যাচ্ছে তো, দেখা যাচ্ছে না। কথাগুলো বলতে থাকি, সবকিছু তো আসলে দেখার বিষয় না, শোনার বিষয় আছে, এবং শোনার বিষয়টা দেখার বিষয়ের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা দেখছি, দেখা, আমি 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 সাময়িক এই যান্ত্রিক ত্রুটি দূর করছি, বা শোনা যেহেতু যাচ্ছে, আমি শোনাটাতেই বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। টার্গেট গ্রুপ সিলেকশনে এখন আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে, এইভাবে যে সচেতনতা মানে কি, আমরা আগে কি করেছি, আগে মানুষ আমাদের কাছে এসেছে, আমরা ফ্ল্যাট কেনার জন্য তাকে মোটিভেট করেছি, মোটিভেট করে তাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এই জায়গায় কিনলে তাদের ইনভেস্টমেন্টের রিটার্ন ভালো হবে, তাদের জন্য বেটার হবে। এখন কিন্তু আসলে আমার মনে হয় আমাদের সত্যিকার অর্থে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তর জন্য কিছু করা উচিত সবারই, প্রত্যেকটা সেক্টরেই, প্রত্যেকটা জায়গায় মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের জন্য আমাদের কিছু করা উচিত। হ্যাঁ, এবং সেই জায়গাটায় আমি মনে করি যে আমার মনে হয় যান্ত্রিক ত্রুটিটা, আমাকে কি দেখা যাচ্ছে? স্যার, এখনো দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা কি কথা চালিয়ে যাই? আমি চেষ্টা করছি, আমার এখানে একটা যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। স্যার, তাহলে স্যার আপনি চাইলে স্যার আমরা মতিন স্যারকে মানে কথা বলার জন্য বলতে পারি পরবর্তীতে। না, স্যার চলে এসছি, আমরা ওকে চলে স্যার। এসছি, জি স্যার, চলে জি এসছি। স্যার। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে টার্গেট গ্রুপ সিলেকশনে আমাদেরকে আরো সচেতন। ইওর কোয়েশ্চেন আসলে কি, টার্গেট গ্রুপটা আসলে কিভাবে আসে, কোন শ্রেণীর
অ্যাপার্টমেন্টের প্রয়োজন বা কোন শ্রেণী আমাদের এখানে ইনভেস্ট করে। আমাদের মনে হয় যে এখন ওই আপার মার্কেট বা আপার স্কেল চলবে না, আমাদেরকে সব রিয়েল এস্টেট কোম্পানিকেই টার্গেট সিলেকশনের জন্য মিডিল ইনকাম গ্রুপকে খুঁজে নিতে হবে এবং মিডিল ইনকাম গ্রুপকে এনকারেজ করতে হবে। আবার আরেকটা সুবিধা আছে, আমরা কিন্তু কিছু সুবিধার মধ্যে আছি, যেমন ব্যাংকে এফডিআর এর রেট হয়ে আমরা আমরা মেবি সাব্বির স্যারটা হারিয়ে ফেলেছি। আমরা মেবি সাব্বির স্যারের নেটওয়ার্কটা হারিয়ে ফেলেছি। মতিন স্যারের কাছে আমার প্রশ্ন, স্যার আপনি বলেছেন গভর্নমেন্ট আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়েছে। স্যার আপনার কাছে আমার প্রশ্ন, স্যার আপনার কাছে মতিন স্যারের কাছে আমার প্রশ্ন, স্যার গভর্নমেন্ট যদি আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়ে তাহলে বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিগুলো কেন কর্মী ছাঁটাই করছে? কেন তারা নতুন বিজনেস পলিসি রান না করে কেন তারা কর্মী ছাঁটাই করছে? এই বিষয়গুলো নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। তারা কি এই করোনা পরিস্থিতির জন্য নতুন কোনো পলিসি তৈরি করতে পারতো না? তারা কেন নতুন কোনো পলিসি তৈরি না করে, আমার আঙুল ব্যথা হয়েছে তাই আমি আঙুলের ব্যথা দূর করার চেষ্টা না করে আমি পুরো হাতটি কেটে ফেলছি, তার মানে রিয়েল এস্টেট কোম্পানিগুলো আপনার এই মুহূর্তে অনেক কর্মী ছাঁটাই করছে এইভাবে, এই চিন্তা করে? এই বিষয়টা নিয়ে একটু আমি মতিন স্যারের কাছ থেকে জানতে চাই। রুদ্র, ধন্যবাদ। আমি মনে করি যে যদি কর্মী ছাঁটাই করছে কিনা আমি জানি না, রিয়েল এস্টেট কোম্পানিগুলো যদি এটা করে থাকে তাহলে তারা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে না আমি মনে করি। কারণ তারা নতুন করে, আমি সরি ফর দ্য ইন্টারাপশন মতিন, আমি একটু কথাটা শেষ করে নিই। সরি ফর যান্ত্রিক গোলযোগের একটা ফোন চলে আসলে আবার এগুলি সব চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আমরা যে কথাটা বলতেছিলাম যেটা হচ্ছে যে আমাদেরকে সবাইকে যেই জিনিসটা করা দরকার সেটা হচ্ছে যে আমাদের ডিমান্ড ভার্সেস রিকোয়ারমেন্ট অনুযায়ী রিয়েল এস্টেটকে আগামী 3 বছর পরিচালনা করতে হবে। সেটা আমার উপলব্ধি। আমি 26 বছর এই ইন্ডাস্ট্রিতে আছি, আমি সেই ইন্ডাস্ট্রির এক্সপেরিয়েন্স থেকে বলছি ডিমান্ড ভার্সেস নিড, বিকজ নিড ভার্সেস ডিমান্ড না, এখন হচ্ছে ডিমান্ড ভার্সেস নিড। বিকজ কি ডিমান্ড আছে, এই আমি মতিন সাহেবের সাথে একমত। আমরা যারা 5টি মৌলিক অধিকার নিয়ে কাজ করি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই 5টি মৌলিক অধিকার কখনোই কোনো উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশ কোথাও থেকে কখনো হারিয়ে যাবে না। এটা আমেরিকাতেও ডিমান্ড থাকবে, কানাডাতেও ডিমান্ড থাকবে এবং ডিমান্ড বাড়তেই থাকবে। বিকজ মানুষের আমরা কি শুনতে পাচ্ছি সবাই? শুনছি। মানে আমাদের ইনকামের, আমাদের বাইং ক্যাপাসিটি বাড়বে। আমরা আস্তে আস্তে যার 500 স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট ছিল সে 1000 চাবে, যার 1000 ছিল সে 1500 চাবে। এভাবেই করে তো বাই আর নিড বাড়তে থাকে। বাট জিনিসটা হচ্ছে যে এই সময়টা আমার মনে হয় যে আমাদের যারা রিয়েল এস্টেট মালিকরা আছে, রিয়েল এস্টেট মালিকদেরকে খুবই সচেতনতার সাথে প্রোডাক্ট সিলেকশন করতে হবে এবং যে কোনো প্রোডাক্ট বললেই হবে না সার্ভিস হোল্ডারদের যে যাও বিক্রি করো। বিকজ এখানে দেখতে হবে এখন বাড়িধারার ডিমান্ড আছে কিনা, এখন গুলশানের ডিমান্ড আছে কিনা, নাকি এখন বনশ্রীর ডিমান্ড আছে, নাকি মালিবাগের ডিমান্ড আছে, না সিদ্ধেশ্বরীর ডিমান্ড আছে। আর একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যে লাক্সারি, আমি মনে করি যে লাক্সারির থেকে আমরা বেসিক এবং আপার বেসিক কনসেপ্টে গেলে মনে হয় টিকে থাকা যাবে। লাক্সারি, সুপার লাক্সারি বোধহয় মানুষ এখন এফোর্ড করতে পারবে না, বিকজ মানুষ চাবে তাদের আগামী কি হবে। সবচেয়ে বড় সমস্যা কি, যে কোনো একটা ইকোনমিক প্যান্ডেমিকের সবচেয়ে বড় এফেক্টটা হচ্ছে
মানুষ মনে করছে আগামীকাল কি হবে। সো খাদ্য কিন্তু কমছে না, খাদ্যের কিন্তু মিনা বাজারের বা এই কি বলে ইউনিমার্টের সেল কিন্তু কমছে না, বিকজ মানুষ বরং আরো বেশি খাচ্ছে। ঠিক আছে, কিন্তু মানুষ চিন্তা করছে আগামীকাল কি হবে, পরশু কি হবে। এই অনিশ্চয়তাটা মানুষের মাঝখান থেকে দূর করতে হবে। আর আমার কাছে যেটা মনে হয়, আমরা যদি সঠিক স্বাস্থ্যবিধি মেনটেন করে, আমরা সঠিকভাবে দূরত্ব বজায় রেখে যদি আমরা কাজ করি, আমরা কাজের পরিধিটা কমিয়ে দিলাম, সীমিত আকারে করলাম, কিন্তু যদি আমরা বাসায় বন্ধ হয়ে, আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি পারফেক্ট এক্সাম্পল হচ্ছে উনি যে খুলে দিয়েছেন। এই খুলে না দিলে ইকোনমিটা সম্পূর্ণ কলাপস করত, এবং ওই কলাপস হওয়ার পরে মানুষ লাইভলিহুড এবং জীবন এবং জীবিকার সন্ধিক্ষণে পড়ে গিয়ে একটা বিরাট সমস্যা হতো। উনি কিন্তু অনেক কিছু চ্যালেঞ্জের বিপক্ষে থেকেও কিন্তু উনি এই ওপেনটা করে দিয়েছে, যাতে কিন্তু মানুষ এখন কিন্তু ইকোনমি ইজ রোলিং, ছোট আকারে রোল করলো, ইকোনমি রোল করছে। সো টার্গেট গ্রুপের ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদেরকে আরো সিলেক্টিভ হতে হবে। আর যে কোনো সেল এখন সহজে হবে না। এখন সেল করতে গেলে আমাদেরকে এটাকে কি বলে, ইনভেস্টমেন্ট ব্রোকার আছে না, আমাদেরকে ইনভেস্টমেন্ট ব্রোকার বা ইনভেস্টমেন্ট কাউন্সিলর হতে হবে প্রতিটা সেলসম্যানকে। তাকে বুঝাইতে হবে আপনার টাকা ব্যাংকে রাখলে কি হবে, আমাদের এখানে রাখলে কি হবে, আপনার রিটার্নটা কি, কেন সিকিউর। এই অনেকগুলা মানে খুব গতানুগতিক সেলিং হবে না, আমাদেরকে আরো বেশি নলেজেবল হইতে হবে। আমাদের রিয়েল এস্টেট সেলস পার্সনদেরকে নলেজ বাড়াতে হবে, গ্লোবাল লেখাপড়া করতে হবে, গ্লোবালি কিভাবে সেল হচ্ছে সেটা জানতে হবে। তারপরে আমার মনে হয় যে তারা অবশ্যই সেল করতে পারবে। সেল তো হচ্ছে, আমার মনে হয় এর মধ্যেও কিন্তু সেল হচ্ছে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমি মতিন স্যারের কাছে যাচ্ছি। স্যার, তখন আপনাকে যে প্রশ্ন করেছে সেই প্রশ্নটাই আমি আবার করছি। স্যার, আপনি বলেছিলেন গভর্নমেন্ট রিয়েল এস্টেট কোম্পানিগুলোর জন্য অনেক পলিসি দিয়েছে, অনেক সাপোর্ট দিয়েছে। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে রিয়েল এস্টেট কোম্পানি কেন কর্মী ছাঁটাই করছে? তার মানে পরিস্থিতি এরকম হয়েছে যে আমার আঙুল ব্যথা হয়েছে, তাই আঙুলের ব্যথা দূর করার চেষ্টা না করে হাতটি কেটে ফেলছে। তার মানে অনেক কোম্পানি আছে যে এই পলিসি অ্যাপ্লাই করছে। কোম্পানিগুলো কি নতুন, মানে এই করোনা পরিস্থিতিতে টিকে থাকার জন্য কি ধরনের বিজনেস পলিসি হওয়া উচিত, ওই ধরনের বিজনেস পলিসি করা উচিত ছিল না? তার মানে তার সন্তান যে রিয়েল এস্টেট কর্মী, একটা রিয়েল এস্টেট সেলস পারসন, একটা রিয়েল এস্টেটের অন্য ডিপার্টমেন্টের পারসন, যে তার বাবা মার থেকে একটা কোম্পানিকে ভালোবাসে। অনেক ক্ষেত্রে আমরা দেখি স্যার, একটা রিয়েল এস্টেট সেলস পারসন যখন কোনো প্রোগ্রামে যায়, সেখানে যে তার প্রোডাক্টটা সেল করার জন্য চেষ্টা করে, 24 ঘন্টার একটা রিয়েল এস্টেট সেলস পারসন তার কোম্পানির জন্য সময় দেয়। তারপরেও কেন এই করোনা পরিস্থিতির কারণে মানে তাদেরকেই বহন করতে হচ্ছে? তাদের 50% স্যালারি দেওয়া হচ্ছে, 80% স্যালারি দেওয়া হচ্ছে, বোনাস দেওয়া হচ্ছে না। আমি আপনার কাছে জানতে চাই। আমি আগেও বলছিলাম, এখানে মেনলি জিনিসটা হচ্ছে আমাদের রিয়েল এস্টেট উদ্যোক্তাদের নতুন করে পরিকল্পনা তৈরি করতে হবে। আমাদের এই যে কোভিড-19 যে আক্রমণে কোম্পানিগুলো এফেক্টেড হয়েছে, এটা তো সত্যি, কারণ উদ্যোক্তারা এফেক্টেড হয়েছে, যারা সেলস সহ অন্যান্য ডিপার্টমেন্টে কাজ করছেন প্রত্যেকেই আমরা মোরলেস আমরা এফেক্টেড। তো এই ক্ষেত্রে এই এফেক্টেড অবস্থা আমাদেরকে টিকে থাকতে হবে, আমাদেরকে বেঁচে থাকতে হবে। জীবন না জীবিকা, আমাদেরকে আগে বাঁচতে হবে, তারপর জীবিকা। এই বাঁচার সময়টা কিভাবে আমরা বেঁচে থাকবো, তার জন্য আমি মনে করি প্রত্যেকটা উদ্যোক্তাকে নতুন করে পরিকল্পনা তৈরি করা উচিত, এবং তার বাস্তবায়নে তার প্রত্যেকটা কোম্পানিতে যে সমস্ত কর্মকর্তা এখন কাজ করছেন তাদেরকে নিয়েই বসে পরিকল্পনাটা পার্টিসিপেটিভ ওয়েতে করা উচিত, যে এই পরিস্থিতিতে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি। আমাদেরকে আগে সার্ভাইভ করতে হবে,
এন্টারপ্রেনিয়রের কথাও কিন্তু চিন্তা করতে হবে, আবার এমপ্লয়ির কথাও কিন্তু চিন্তা করতে হবে। উভয়ের কথাই কিন্তু এখন ভাবতে হবে। একটা সাইড দেখলে কিন্তু হবে না, দুটো সাইডে কিন্তু দেখতে হবে আমাদেরকে। এবং এই সময়ে কিভাবে আমরা সবাই মিলে একসাথে এই সংকটকালীন সময়টাকে আমরা মোকাবেলা করতে পারি, তার জন্য আমাদেরকে পর্যালোচনা করে অ্যানালাইসিস করে প্রতিটা কোম্পানিকে তার নিজ নিজ অবস্থান থেকে নিউ স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে এবং সেই স্ট্র্যাটেজি এক্সিকিউট করতে হবে। পাশাপাশি আমাদের যে রিহাব আছে, রিহাবকে সরকারের সাথে প্রণোদনামূলক বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে হবে। যেমন গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে অন্যান্য সেক্টর যে প্রণোদনা পেয়েছেন এই কোভিড-19 আক্রমণের কারণে, আমাদের রিয়েল এস্টেট সেক্টরের প্রত্যেকটা ডেভেলপার তার প্রতিটা প্রজেক্টের জন্য যেন বাধ্যতামূলক ভাবে একটা মিনিমাম লেভেলের একটা লোন যেন সে মিনিমাম রেটে যেন পায়। এবং তার পাশাপাশি এই মুহূর্তে যদি অ্যাপার্টমেন্ট কোনো ক্লায়েন্ট কেনে, তাকে রেজিস্ট্রেশন সহ বিভিন্ন ক্ষেত্রে স্পেশাল কোনো প্রণোদনা দেওয়া যায় কিনা, সেক্ষেত্রে আমি মনে করি রিহ্যাবের উচিত সরকারের সাথে ফাইট করা, সরকারের সাথে আলোচনায় আসা। এই সেক্টরকে অবশ্যই টিকিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। বাঁচিয়ে রাখার জন্য আমাদের এগ্রিগেট হয়েতে সকলকে আলোচনার মাধ্যমে কিন্তু কাজ করতে হবে। সরি, আমার মনে হয় এটা একার কোনো বিষয় নয়, অনেক বড় একটা সেক্টর। এই সেক্টরকে বাঁচানোর জন্য সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা এখানে এই মুহূর্তে আছে বলে আমি মনে করি। যেমন এখন বিভিন্ন প্রজেক্টে উদ্যোক্তাদেরকে কিন্তু লোন দেওয়া হয় না, প্রজেক্ট লোন দেওয়া হয় না, খুব কম কোম্পানিকে দেওয়া হয়, কম প্রজেক্টে দেওয়া হয়। আমি মনে করি এই ক্ষেত্রে একটা মিনিমাম লেভেলে একটা প্রজেক্ট কর যা আসবে তার একটা মিনিমাম পার্সেন্টেজ যদি ডেভেলপারকে প্রজেক্ট শুরু করার সাথে সাথে যদি সেটা অ্যাপ্রুভ করা হয় এবং পর্যায়ক্রমে যদি সেটা দেওয়া হয়, তাহলে এই কোভিড-19 চলাকালীন সময়ে যদি সেলস স্লো হয়, কিন্তু এই সময় যখন প্রোডাক্টটা প্রপার ওয়েতে যখন তৈরি করা যাবে, কাজ কিন্তু থেমে থাকবে না, অর্থনীতির চাকা কিন্তু চলতে থাকবে। এই সময় যদি এই সাপোর্টটা দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে রিয়েল এস্টেটের যে উদ্যোক্তারা তারা কিন্তু এই কোভিড-19 দ্বারা সিরিয়াসলি এফেক্টেড হবে না। আর যারা আজকে এই সেক্টরে কাজ করছে, এই সমাজের মানুষ, সরকারকে তাদের দায়িত্ব কিন্তু নিতে হবে। যারা চাকরি হারাবে তারা কিন্তু তাদের দায়িত্ব কিন্তু গভর্নমেন্টকে নিতে হবে। সুতরাং রিয়েল এস্টেটের একজন উদ্যোক্তা সে যদি চাকরিচ্যুত করে পিপলকে, এটাই কিন্তু সলিউশন নয়। এতে কিন্তু সলিউশন গভর্নমেন্ট কিন্তু তাদের দায় দায়িত্বতা থেকে কিন্তু রেহাই পাবে না, সরকারকে কিন্তু তাদের সেই দায় দায়িত্বটা কিন্তু নিতে হবে। সুতরাং আমি মনে করি যে রিয়েল এস্টেট এন্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আমাদের হাউজিং সেক্টরের যে এই বডি রয়েছে, রিহ্যাবের সম্মানিত নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ করব আজকে টক শোর মাধ্যমে আপনারা মাননীয় অর্থমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর কাছে আপনারা টোটাল বিষয়গুলো আলোচনা করে একটা রূপরেখা আগামী 6 মাস বা 1 বছরের জন্য এই রিয়েল এস্টেট সেক্টরে কিভাবে আমরা কাজ করতে পারি, কোনো কর্মী ছাঁটাই না করে, কোনো এক্সিকিউটিভকে ছাঁটাই না করে, কিভাবে এখানে এই সেক্টরে আমরা বেঁচে থেকে আমরা কাজ করতে পারি, আমাদেরকে সেই পরিকল্পনা তৈরি করতে হবে এবং সরকারের পক্ষ থেকে কিভাবে সেই সুবিধা আদায় করা যায়, সেই সুবিধা নেওয়া যায়, আলোচনার মাধ্যমে আমি মনে করি তা করা সম্ভব। এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি কিন্তু আপনার সহানুভূতি দেখাচ্ছেন এবং প্রতিটা ক্ষেত্রেই কিন্তু তিনি মাননীয় প্রধানমন্ত্রী খুবই প্রফেশনাল হইতে কিন্তু তিনি চিন্তা করেন। একটু আগে যেটা সাব্বির সাহেব বলেছেন, এই যে আজকে যে আমাদের লকডাউন তুলে দিয়েছে, আমরা যে কাজ করছি, আমরা স্বাস্থ্যবিধি মেনে কিন্তু আমরা সবাই অফিস করছি। রোজ রমজানের 15 রমজান থেকে কিন্তু আমরা অফিস করি, আমরা কিন্তু আমাদের অ্যাক্টিভিটিস গুলো চালিয়ে যাচ্ছি। আমরা এফেক্টেড হলেও কিছুটা হলেও তো আমরা ক্ষতি পুষিয়ে আমরা কিন্তু কাজগুলো চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের কাজের গতি এবং অর্থনীতির চাকা কিন্তু আমরা সচল রাখছি। সুতরাং আমার মনে হয় যে এই সময়ে উদ্যোক্তাদেরকে আমি অনুরোধ করব যেন কর্মী ছাঁটাইয়ের বিষয়টা যেন না আনে, তার চেয়ে বরং আমাদের যারা এক্সিকিউটিভরা আছেন তাদেরকে সাথে নিয়ে কিভাবে আমরা এই কোভিড-19 চলাকালীন সময়টাকে আমরা মোকাবেলা করতে পারি, সেই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, সেই কৌশল অ্যাপ্লাই করে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে কাজ করে যেতে হবে। কারণ বেঁচে থাকতে হবে আমাদেরকে, আমরা বেঁচে থাকতে হলে আমাদেরকে কাজ করতে হবে, কাজের কোনো বিকল্প নেই। সুতরাং আমি মনে করি রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডারদের এখানে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমাদের প্রত্যেকটা উদ্যোক্তায় আস্তে আস্তে করে তারা কিন্তু
হঠাৎ করে এফেক্টেড হওয়ার কারণে তারা নার্ভাস হয়ে গিয়েছেন, অনেকে ভয় পেয়েছেন যে এই সময় কতদিন কন্টিনিউ করতে পারে। একই প্রশ্নের আমিও কিছু বলতে চাই একই প্রশ্নের ব্যাপারে, এই একই প্রশ্নের ব্যাপারে আমি একটু শেষ করি, তারপর আমি কিছু বলতে চাই যে একই প্রশ্নের ব্যাপারে। তারপর আপনি বলুন। আমি একটু শেষ করি। তারপর যেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা সার্ভিস হোল্ডারকে ভীত হওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি মনে করি আমাদের যারা আমরা উদ্যোক্তা আছি তাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা আগামী 1 বছরকে টার্গেট রেখে আমরা যদি আমাদের পরিকল্পনা যথাযথভাবে প্রণয়ন করতে পারি এবং সেই অনুসারে যদি আমরা কাজ করতে পারি, রিহাব যদি স্ট্রং ওয়েতে আমাদের যেই বিষয়গুলো প্রত্যেকটা কোম্পানিকে যদি তাদের কর্ম পরিকল্পনা নেওয়ার জন্য এবং এই সময় আমরা কি করতে পারি করণীয় প্রত্যেকটা কোম্পানি থেকে যদি আমন্ত্রণ করা হয়, তারাও যদি এই পরামর্শগুলো নিয়ে সরকারের সাথে গভর্নমেন্ট এজেন্সির সাথে আলোচনা করে একটা রূপরেখা যদি তৈরি করতে পারে, আমি মনে করি এই ক্রাইসিস মোমেন্ট আমরা ওভারকাম করতে সক্ষম হব। এবং এই ক্ষেত্রে কি কি পণ্য এখানে আমাদের পিপলদেরকে সামনের দিকে ঘুরতে পারবো। এখানে হচ্ছে আমাদেরকে আরেকটি যে প্রশ্নটা আপনারা সাব্বির হোসেন খান সাহেবকে বলেছিলেন, আমি 1000 থেকে 1500 স্কয়ার ফিটের এই টার্গেট গ্রুপের অ্যাপার্টমেন্ট গুলোর এখন সবচেয়ে বেশি ডিমান্ড। যারা বিশেষ করে চাকরি করে, অনেকে ভাড়া থাকে, ভাড়ার টাকায় এখন মূল টার্গেট গ্রুপ এবং সবচেয়ে বড় টার্গেট গ্রুপ এটাই। আর অন্যান্য যেগুলো যে বিভিন্ন ক্যাটাগরি, সেটা ডিমান্ড তো মোরলেস থাকবেই, কিন্তু সবচেয়ে বড় বেশি ফোকাস দিতে হবে মিডল ক্লাস এবং লোয়ার ইনকাম লেভেল পিপল। অ্যাটলিস্ট 1000 থেকে 1500 স্কয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারে। অনেক সময় আবার দেখা যায় যে 500-700 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্টও অনেকে থাকতে চায়, কিনতে চায়। ওই গ্রুপটাকেও আমি মনে করি টার্গেট করা উচিত। মতিন স্যার মেবি নেটওয়ার্ক ফল করেছে। সেম প্রশ্ন নেই, আমি যাচ্ছি সাব্বির খান স্যারের কাছে। স্যার এই বিষয়ে কথা বলতে চেয়েছিলেন। আমি যে প্রশ্নটা আসলে আমি মানে ভুলে যাওয়ার আগে বলতে চাচ্ছিলাম যে আমাদের আসলে অ্যাসোসিয়েশন থেকে ইনিশিয়ালি, আমাদের রিহ্যাব থেকে ইনিশিয়ালি যেভাবে প্রণোদনা নিয়ে কাজ করা হয়েছিল, আমি কিন্তু একজন উদ্যোক্তা, আমার এখানে কিন্তু এখন পর্যন্ত কাউকে ছাঁটাই করা হয় নাই। আমি ছোট উদ্যোক্তা, অত বড় উদ্যোক্তা নয়। বাট বিজেএমই যেভাবে করেছে, আমার মনে হয় যে বিজেএমই তাদের আমাদের যদি রিহ্যাব যদি আমাদের মাধ্যমেই যদি তাদের দায়িত্বটা কমপ্লিট না করে, যদি তারা প্রধানমন্ত্রী কিন্তু আমাদের সেক্টরকেও প্রণোদনা দিয়েছেন, এবং সেটা ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে, আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে দিয়েছেন। ওয়ার্কিং ক্যাপিটালের একটা বড় অংশ হচ্ছে কাজ করার জন্য, আর ওয়ার্কার মানে আমাদের এমপ্লয়ীদের বেতন দেওয়ার জন্য, ঠিক আছে? সো এই প্রণোদনাটা কিন্তু পরবর্তীতে আগে ওইভাবে কিন্তু আগায় নাই। বিকজ কেন আগায় নাই, আমাদের রিহ্যাব নেতৃবৃন্দ বলতে পারবেন, ওনারা সেভাবে হয়তোবা নেগোশিয়েট করতে পারেন নাই। বিকজ আমরা বিজেএমই যদি পেয়ে থাকে, প্রধানমন্ত্রী কিন্তু 25,000 কোটি টাকা টোটাল প্রণোদনা দিয়েছেন, সেখানে আমাদেরও একটা অংশ আছে। এবং এখানে বলা হয়েছে যে যাদের লোন আছে তারা এক্সট্রা লোন নিতে পারবে, এবং এটা কিন্তু ক্লিয়ার করে বলা আছে যে 4.5% হারে লোন দেওয়া হবে, মানে লোনের ইন্টারেস্ট হবে 4.5% 1 বছরের জন্য। মতিন সাহেব যেটা বললেন, এটা কিন্তু অলরেডি প্রধানমন্ত্রীর নীতিমালার মধ্যে আছে। 4.5% হারে দিবে 1 বছরের জন্য লোন। এরপরে যদি এইটাকে কেউ কন্টিনিউ করতে চায়, তাকে 9% হারে দিতে হবে, নাইলে টাকাটা ফেরত দিয়ে দিবে।
এখন আমি একজন উদ্যোক্তা, আমি যদি আমার 8-10টা প্রজেক্ট চলছে, আমি যদি 4.5% হারে লোন পাই, মতিন সাহেব যেটা বললেন, আমি যদি আমার কনস্ট্রাকশন চালিয়ে যেতে পারি, আমি যদি আমার এমপ্লয়ি বেতন দেওয়ার জন্য, এখন কি হচ্ছে আপনার মেইন বেসিক প্রবলেমটা কি আপনাকে বলি, কেউ কিস্তি দিচ্ছে না, কোনো ক্লায়েন্ট কিন্তু কিস্তি দিচ্ছে না। আমি কি ঠিক বলেছি রুদ্র সাহেব? কিস্তি যদি না দেয়, কিস্তি দিচ্ছে না, কিস্তি দিতে পারছে না, ক্লায়েন্টরা বলতেছে ভাই আগে বাঁচি তারপরে টাকা, আগে জীবন তারপরে মানে আমরা ফ্ল্যাট। তো কিস্তি যদি না দেয়, আমাকে কিন্তু উদ্যোক্তার পক্ষ থেকেও বলতে হচ্ছে যে তখন উদ্যোক্তা কি করবে? সে তার নিজস্ব পুঁজি থেকে হয়তো বা লকডাউন পিরিয়ডে চালিয়েছে। আবার এটাও ঠিক সার্ভিস হোল্ডারদেরকে বুঝতে হবে যে কেউ রিহ্যাব যদি 60% স্যালারির কথা বলে থাকে, বাকি 40% স্যালারি যেটা ডিউ থাকছে সেটা ওই উদ্যোক্তা কিন্তু ভালো সময় অবশ্যই ফেরত দিবে এবং এটা ওই এমপ্লয়িকে দেওয়া হবে। কিন্তু এখন যে সিচুয়েশনটা হয়েছে সেটা হচ্ছে, আপনারা যদি খেয়াল করেন, আমার মনে হয় 80% কনস্ট্রাকশন ওয়ার্ক এখন বন্ধ। কেন বন্ধ? বিকজ ওয়ার্কিং ক্যাপিটালের অভাবে। তো সেই ওয়ার্কিং ক্যাপিটাল যদি আমরা ব্যাংক থেকে না পাই এবং উদ্যোক্তারা যদি ওয়ার্কিং ক্যাপিটাল না পেয়ে ব্যাংকে কাজ করতে না পারে, কিস্তি যদি না পায়, তাইলে উদ্যোক্তার পক্ষে স্যালারি চালিয়ে কনস্ট্রাকশন করা সম্ভব হবে কিনা, এটা আমি প্রশ্ন বললাম, কারণ আমি সার্ভিস হোল্ডার, নিজেও একজন সার্ভিস হোল্ডার, আমি কিন্তু উদ্যোক্তাও। তো আমাকে বুঝতে হবে এবং এই সার্ভিস হোল্ডারদেরকে বুঝতে হবে যে আমরা একটা পরিবারের অংশ, কেউ কিন্তু চায় না কাউকে ছাঁটাই করতে। আমার মনে হয় না যে কোনো ভালো কোম্পানি ব্যাপক হারে এরকম কিছু করছে। আমি শুনেছি কিছু কোম্পানি 30%, 40%, 20% ছাঁটাই করছে, মেবি তাদের ওভার ম্যান পাওয়ার ছিল। বাট আসলে এই সময় ছাঁটাইটা না করে যদি অ্যাটলিস্ট সবাইকে রেখে কম কম নিজেদের মধ্যে অল্প কিছু করেও সবাইকে, এই সময় সে যাবে কোথায়? এই সার্ভিস হোল্ডাররাই বা যাবে কোথায়? বিকজ একটা লোক যদি এই সময় চাকরি হারায়, সে কোথায় যাবে? তাকে তো আর একটা চাকরির অবস্থানকে বের করতে গেলেও তো 3 মাস বসে থাকতে হবে। আর রিয়েল এস্টেট সেক্টর কিন্তু আগামী 1 বছরের জন্য কিন্তু আমাদেরকে নীতিমালা নিয়ে কাজ করতে হবে, বিকজ 1 বছরে এইটাকে পিক করতে আমরা কিন্তু অলরেডি পিকে চলে গিয়েছিলাম। আপনারা স্বীকার করবেন, আমরা খারাপ সময় পার হয়ে অলরেডি আমরা ভালো সময় ঢুকে গিয়েছিলাম। কিন্তু এই যে আজকে এই প্যান্ডেমিক কিন্তু আমাদেরকে আবার অনেক পিছনে নিয়ে গেছে এবং এই পিছন থেকে আমরা কিভাবে যে আসব, কিভাবে সামনে আসব, আমরা নিজেরা বলতে পারছি না। বাট আমরা আসলে চাই সার্ভিস হোল্ডাররা, আমি মতিন সাহেবের সাথে একমত, আপনারা ইনসিকিউর ফিল করবেন না, দয়া করে আপনারা ইনসিকিউর ফিল করবেন না। আপনারা মন দিয়ে কাজ করুন, আপনাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করুন। আমার মনে হয় যে আপনারা যদি সেলস নিয়ে আসেন, তাইলে আমার মনে হয় কোনো উদ্যোক্তাই সেই সেলসের টাকা বাসায় নিয়ে যাবে না। অবশ্যই সেই সেলসের টাকা সে তার অফিসের স্টাফকে দিবে, ওয়ার্কিং ক্যাপিটালের কারণে কনস্ট্রাকশন করবে। সো সেলস কিন্তু হচ্ছে, আমি কিন্তু আবারও বলি সেলস কিন্তু হচ্ছে। আমি জেনেই বলছি, এই 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 গত এই জুন মাসে কিন্তু বেশ কিছু কোম্পানি তারা সেলস করেছে এবং তাদের সেল হয়েছে, মেবি বুকিং মানি কম পাচ্ছে বা হোয়াট এভার। বাট আমাদের যেটা হলো, আমাদেরকে আপার এন্ডের প্রোডাক্ট সেল হচ্ছে না, কমার্শিয়াল প্রোডাক্ট হয়তো বা ওভাবে সেল হচ্ছে না। আমাদেরকে 1000-1200, আমার মনে হয় আরো কমায় নিয়ে আসা উচিত। আমার 500-700 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টও হতে পারে, বিকজ এখন মানুষ ওই বিদেশের মতো থাকতে চায়। যেহেতু এই কোভিড আমাদেরকে কি শিখিয়েছে? কোভিড আমাদেরকে শিখিয়েছে যে এখন কিন্তু আর হাউস মেড পাওয়া যায় না, কেউ আনতেছেও না, সবাই নিজে কাজ করে। সো আমরা কিন্তু এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো নিজে কাজ করলে বাসা যত ছোট হয় তত ভালো, আমেরিকার মতো, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো। সো এখন কিন্তু 500-700 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট কাজ করে, তারা নিজেরা কাজ করবে, দুজনে বিভিন্ন জায়গায় কাজ করে। আরেকটা কথা আমি আপনাকে একটু মনে করাই দেই, এই ব্যাংকগুলাও কিন্তু তাদের স্যালারি কমিয়েছে। আপনারা অলরেডি দেখেছেন বোধহয়, ব্যাংক কিন্তু তাদের প্রফিট কিন্তু কমে নাই, তারপরেও কিন্তু তাদের স্যালারি তারা কমিয়েছে।
আমরা তো একটা প্যান্ডেমিকের টাইমে আমার মনে হয় এই মাসে কেউ কম স্যালারি দিচ্ছে না। জুন মাসে কেউ কম স্যালারি দেওয়ার কথা নয়, বিকজ জুন মাসে সবাই কাজ করেছে। খালি ওই 2 মাসের জন্য রিহাব একটা নির্দেশনা দিয়েছিল যে এই 2 মাস ফুললি লকডাউন ছিল, যে 60% স্যালারি যেন অ্যাটলিস্ট দেওয়া হয়। এবং আমি অনেক কোম্পানি জানি যে তারা বোনাসও দিয়েছে, আমার কোম্পানিও আমি বোনাস দিয়েছি। সো এই এই জায়গাগুলা থেকে আমাদেরকে বের হতে গেলে আসলে কিন্তু দুইটা পক্ষ নয়, এখানে এন্টারপ্রেনিয়ার বাঁচলে এমপ্লয়ি বাঁচবে, এমপ্লয়ি বাঁচলে এন্টারপ্রেনিয়ার বাঁচবে, কেউ কাউকে ছাড়া কেউ বাঁচবে না। আর বর্তমান জামানায় আমি মনে করি মানব সম্পদের উপরে কিছু নাই। এখানে আমাদের এই অ্যাপার্টমেন্ট হোক, প্রজেক্ট হোক, মানব সম্পদ যদি না থাকে, স্কিলড ম্যান পাওয়ার যদি না থাকে, বিক্রি কে করবে? সো আমাদের ম্যান পাওয়ার লাগবেই। এবং এই যে আজকের যেই রিয়েল এস্টেট সেক্টরে আপনারা কাজ করছেন রুদ্র সাহেবরা, এটা আমরা অনেক কষ্ট করে কিন্তু এই জায়গায় নিয়ে এসেছি। মতিন সাহেব জানেন, যারা আমরা আগে ছিলাম এই শেপে আনা, একসময় টেলকো মানে টেলিকমিউনিকেশন আমাদের থেকে বেশি বেতন পাইতো, কিন্তু এখন কিন্তু টেলিকমিউনিকেশনের থেকে আমাদের সেক্টরে মানুষ বেশি স্যালারি পায়, হাইলি পেইড। এম আই রাইট? Yes. জি স্যার। কি বলেন? তো তার মানে জি, স্যার। এই সেক্টর তো এরকম ছিল না। এই সেক্টর আজকে আমাদের একটা ম্যানেজার, একটা এভারেজ কোম্পানির একটা স্যালারি আমি বলেই দিচ্ছি 70,000, 60 to 70,000 একটা ম্যানেজারের স্যালারি, মানে এভারেজ বা অ্যাবাভ এভারেজ 1 লাখ টাকাও আছে। সো এর বাইরে আরো ফ্রিঞ্জ বেনিফিট আছে, ইনসেন্টিভ ইজ ভেরি হাই, সব কোম্পানিতে ইনসেন্টিভ আছে। সো একটা সেলসম্যান যে বেতন পাবে 50,000 টাকা, সে যদি তার 2 কোটি টাকা টার্গেট অ্যাচিভ করে, আমার মনে হয় সে 1%-এর নিচে কোথাও ইনসেন্টিভ নাই, তাহলে 1% পাইলে 2 কোটি মানে 20,000 টাকা। সো সে 20,000 টাকা ইনসেন্টিভ পাচ্ছে, 50,000 টাকা স্যালারি পাচ্ছে, 70,000 টাকা পাচ্ছে। আমার মনে হয় টেলকোতে এরকম কোনো কিছু নেই। সো আমি বলবো যে এখানে আসলে ভয় পাওয়ার কিছু নেই, আপনাদেরকে ওয়ারিড হওয়ার কিছু নেই। আসলে এখানে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে। আজকের টকশোতে আপনারা যেই টপিকটা দিয়েছেন সেটা হচ্ছে ভবিষ্যৎ। আমাদের ভবিষ্যৎ খারাপ নয়, আমরা যদি একত্রে থাকি, আমরা যদি সবাই একত্রে একসাথে মিলেমিশে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এবং বলতে হবে যে 3 মাস বা 6 মাস আমাদের সবকিছু জীবন থেকে যদি হারিয়ে যেতে হবে, তাইলে অবশ্যই আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। আমি একজন অপটিমিস্টিক মানুষ, আমি সব সময় ধ্বংসস্তূপের থেকেও আমি সৃষ্টির স্বপ্ন দেখতে পছন্দ করি। তো আমি মনে করি যে আমরা কোন ডিসেম্বর পর্যন্ত যদি আমরা আমাদের এই অবস্থানকে ধরে রাখতে পারি, সারা পৃথিবী আবার ঘুরে দাঁড়াবে, আবারও আমাদের সবাই হাসবে, খেলবে, বাইরে যাবে, এই প্যান্ডেমিক আমাদেরকে ছেড়ে যাবে। ছেড়ে তো একবারে যাবে না, বাট আমরা আমাদের নিয়ম কানুন মেনে সুন্দরভাবে জীবন চালাতে পারবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আমি এখন প্রশ্ন করছি মতিন স্যারের কাছে। স্যার, আপনার কাছে আমি জানতে চাই, করোনা পরিস্থিতিতে আমি এই প্রশ্নটি আমি করেছিলাম সাব্বির স্যারকে, এখন আপনাকেও এই প্রশ্নটি করছি। করোনা পরিস্থিতি আমাদেরকে কি শিখিয়ে গেল? আমাদের বিজনেস সেলস পলিসি এখন কোন ধরনের সেলস পলিসি হওয়া উচিত বলে আপনি মনে করেন? একটা সময় ছিল ডোর টু ডোর ভিজিট করতো, একটা সময় ছিল রেফারেন্স কাস্টমার থেকে সেল করা হতো, একটা কাস্টমার ছিল এক্সিস্টিং, একটা সময় ছিল এক্সিস্টিং কাস্টমার থেকে সেল করা হতো। এই করোনা পরিস্থিতির কারণে আগামী 1 থেকে 2 বছর আমাদের কোন ধরনের বিজনেস পলিসি, সেলস পলিসিতে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি আমাদের এই প্যান্ডেমিক টাইমে ডিস্টেন্স মার্কেটিং করা উচিত। তার মানে আমরা অনলাইন মার্কেটিং, এখন অনলাইনে দেখেন সবকিছুই মার্কেটিং হচ্ছে, আমাদেরকে বাসায় বসে আমরা সব প্রোডাক্ট পাচ্ছি। সেইভাবে প্রপার ওয়েতে ডিজাইন করে আমার মনে হয় প্রমোশন আমরা ফেসবুক সহ যে সমস্ত ইলেকট্রনিক যে মিডিয়াগুলোতে আমরা আসতে পারি, এবং ইলেকট্রনিক মিডিয়া আমরা আমাদের প্রোডাক্ট ফিচার কোম্পানির
প্রোফাইল এবং প্রতিটা কোম্পানি যদি সেভাবে করে তার প্রোডাক্ট প্রোফাইল খুলে এবং প্রমোশন করে, সেভাবে করে বিভিন্নভাবে আমরা প্রণোদনা দিতে পারি ক্লায়েন্টদেরকে, যে একটা ক্লায়েন্ট যদি এখন কিনে, এখন বুকিং দেয়, আমরা বিভিন্ন ধরনের ফেসিলিটিস তাদেরকে অফার করতে পারি। বিশেষ করে সরকার যেহেতু একটা বড় ধরনের সুযোগ দিয়েছেন, অপ্রদর্শিত আয় যাদের আছে তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন বিভিন্ন সাইজের কর প্রদান করে তারা সেইটাকে সাদা করতে পারবে, ব্ল্যাক মানিটাকে হোয়াইট করতে পারে। দ্যাট মিনস অপ্রদর্শিত আয়টাকে সে প্রদর্শিত আয়ে রূপান্তরিত করতে পারবে। আমি মনে করি ওই ধরনের পিপলকে টার্গেট করা উচিত, বিশেষ করে যারা সরকারি চাকরি করে এবং যারা বিভিন্ন সংস্থায় চাকরি করে ভালো ভালো পজিশনে আছে। তথ্য ডাটা নিতে হবে, তারা কি ভাড়া থাকে না তারা তাদের নিজস্ব অ্যাপার্টমেন্ট আছে, সেখান থেকে তথ্য নিয়ে আমার মনে হয় তাদেরকে নক করা উচিত, অনলাইনে নক করা উচিত, টেলিফোনে নক করা উচিত এবং তাদেরকে সুযোগ দেওয়া উচিত। অন্যান্য সময় আমরা একটা অ্যাপার্টমেন্টে যে প্রাইস রাখতাম, এক্ষেত্রে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে তাদেরকে যদি স্পেশাল ফেসিলিটিস আমরা অফার করতে পারি, আমার মনে হয় সেলস এই সময় আরো বাড়ানো সম্ভব। সাব্বির সাহেব যেটা বলে, আমি নিজেও খুব অপটিমিস্টিক এবং খুব আত্মবিশ্বাসী একজন মানুষ। আমি মনে করি এখানে আমাদের ভেঙে পড়ার কোনো কারণ নাই। আগামী 1 বছরের জন্য আমরা সেরকম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি, আমরা প্রয়োজনে ব্রেক ইভেন স্ট্র্যাটেজিতে আসি, আমরা ব্রেক ইভেনে এসে প্রয়োজনে সিদ্ধান্ত নিব। আমাদেরকে এখন টিকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে এবং কোম্পানির এন্টারপ্রেনিয়রকেও সেভাবে করে সিদ্ধান্ত দিতে হবে। আমাদের প্রোডাক্টের প্রাইস ব্রেক ইভেনের প্রয়োজনে সামান্য কিছু মার্জিনাল প্রফিট রেখে আমাদেরকে প্রোডাক্ট অফার করতে হবে। বিভিন্ন ধরনের প্রণোদনামূলক ফ্যাসিলিটিসও কোম্পানির পক্ষ থেকে কিন্তু ক্লায়েন্টকে দেওয়া যায়। যে একটা ক্লায়েন্ট যদি সে এখন বুকিং দেয়, দেখা গেল যে আমরা বলতে পারি যে আপনার কানেকশন ফিসটা আমরা ওয়েভ করে দিব। এখন যে বুকিং দিবে তার কানেকশন ফিস লাগবে না, 1.5 থেকে 2 লক্ষ টাকা কানেকশন ফিস দিতে হয় একটা ক্লায়েন্টকে। এই ধরনের বিভিন্ন ধরনের প্যাকেজ প্রণোদনা আমরা কোম্পানির পক্ষ থেকেও আমরা কিন্তু অফার করতে পারি। আর এখন যেটা হচ্ছে, সেলসম্যানদেরকে অনেক বেশি আরো বেশি পলিশ হতে হবে, আরো বেশি অর্গানাইজড হতে হবে, নলেজেবল হতে হবে, যেটা সাব্বির সাহেব বলেন এবং আমি তার সাথে একমত। এবং আমাদেরকে অনেক বেশি প্রফেশনালি খুব ভালো বিহেভ করে ক্লায়েন্টের কাছে ভিতরে চলে যেতে হবে এবং ক্লায়েন্টের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। যারা সেলসের সাথে যারা জড়িত, আমরা দীর্ঘদিন এই সেলসম্যানশিপ প্রফেশনে ছিলাম। আমি এমনও আপনাদেরকে বলতে পারি, আমার লাইফের একটা উদাহরণ বলি। এক ক্লায়েন্টের বাসায় আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকে তার কাছ থেকে বিক্রি করে আমি বুকিং মানি নিয়ে আসব। সেই ক্লায়েন্টও জানে না যে আজকে যে আমি তার কাছ থেকে বুকিং মানি নিব। আমি সকালবেলা তাকে টেলিফোন করেছি, আজ থেকে 20 বছর আগের সেই কথা বলি। সে ক্লায়েন্টকে ফোন করেছি যে আপনার বাসায় আমি সকালবেলা বেড়াতে আসব। বেড়াতে আসার কথা বলে তার বাসায় গিয়েছি, তার সাথে নিউ মার্কেটে গিয়েছি, সে বাজার করেছে, তার বাসায় খাওয়া দাওয়া করেছি, দুপুরবেলা ঘুমিয়েছি। তারপরে ঘুম থেকে উঠে আস্তে করে ক্লায়েন্টের সাথে ক্লোজ হয়ে তারপর বিকেলবেলা বুকিং মানি নিয়ে আস্তে করে অফিসে চলে আসছি। ক্লায়েন্টের সাথে আমি মনে করি একটা নিবিড় সম্পর্ক তৈরি করতে হবে এবং একটা ভালো রিলেশনশিপ যদি আমরা তৈরি করতে পারি, সেলসম্যানরা যদি পটেনশিয়াল কাস্টমারদের সাথে একটা রিলেশনশিপ তৈরি করতে পারে, আগে বিক্রি নয়, আগে রিলেশনশিপ। একটা ক্লায়েন্টের কাছে আগে আস্থা তৈরি করতে হবে। আমরা যদি আস্থাটা তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় যেন সেই ক্লায়েন্টের কাছে আমরা আমাদের প্রোডাক্টও বিক্রি করতে পারবো। একটা ক্লায়েন্ট যদি একজন সেলসম্যানকে এবং ওই কোম্পানির প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে, তখনই সেই ক্লায়েন্ট কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট করে। আর যেহেতু অপ্রদর্শিত আয় যেহেতু এখানে সাদা করার সুযোগ রয়েছে, সুতরাং ওই ধরনের পিপলকে টার্গেট করে সেলসম্যান দ্বারা উচিত যে তাদেরকে নক করা এবং তাদেরকে মোটিভেট করে এই সময়ে যদি ইনভেস্টমেন্ট করে সে কি বেনিফিট পাবে, সে বেনিফিট এবং প্রণোদনা প্যাকেজ তাদেরকে অফার করে সেলসটাকে আমার মনে হয় ইনক্রিজ করা সম্ভব। আমি মনে করি এটা কঠিন কিছু না, কারণ অনেকের কাছে কিন্তু টাকা আছে, তারা ব্যাংকে টাকা রেখেছে। তারা ব্যাংকে টাকা না রেখে এই সময় যদি অ্যাপার্টমেন্ট কেনে, ওই সুযোগটা যদি আমরা উদ্যোক্তারা তাদেরকে দিয়ে দেই, আমার মনে হয় না তারা টাকা রাখবে এবং তারা কিন্তু এই সেক্টরে ইনভেস্টমেন্ট করবে। এটাই কিন্তু রাইট টাইম। শুধু তাই নয়, যদি সরকারের পক্ষ থেকে বলা হয় যে না, এটা যে শুধু এই প্যান্ডামিক টাইমের সময় দেওয়া হয়েছে, অতএব এখন এই সময় যদি আপনারা রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু এই সুযোগ পাবেন, তারপরে গেলে কিন্তু এই সুযোগ আর দেওয়া হবে না। তারপরে আমি মনে করি রেজিস্ট্রেশন বেড়ে যাবে এবং রেজিস্ট্রেশন ক্লায়েন্টরা যারা কয়েক বছর যাবত থাকতেছে একটা অ্যাপার্টমেন্টে কিন্তু এখন পর্যন্ত রেজিস্ট্রেশন
সে করছে না। তার কারণ এতদিন রেজিস্ট্রেশন ফি অনেক বেশি ছিল, যার কারণে এখন রেজিস্ট্রেশনের পরিমাণও বেড়ে যাবে। তখন এখন কিন্তু গভর্নমেন্টের টোটাল রেভিনিউ কিন্তু বেড়ে যাবে, তারপরে পাশাপাশি কিন্তু সেলসও কিন্তু বাড়বে। অতএব সুযোগগুলো কিন্তু উভয় পক্ষ থেকে নিয়ে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে আমাদেরকে কাজ করতে হবে। অতএব স্ট্র্যাটেজি যেমন ব্যক্তিগতভাবে একজন সেলসম্যান কি করতে হবে যে আমি হাউ টু ইনক্রিজ মাই সেলস ইন দিস টাইম, পাশাপাশি এটা শেয়ার করতে হবে উদ্যোক্তার সাথে যে এই সেলসটাকে ম্যাচিউর করার জন্য কি ধরনের প্রণোদনা, কি ধরনের সুযোগ সুবিধা একটা ক্লায়েন্ট চায় তাকে দিতে হবে। সেটা শেয়ার করার পর আমার মনে হয় যে যদি আমরা সেটা অফার করতে পারি, একটা ক্লায়েন্ট সেটা অ্যাকসেপ্ট করবে। আর পাশাপাশি যেটা সাব্বির সাহেবও বললেন, আমিও বলছি, আমরা রিহ্যাবের পক্ষ থেকে স্ট্রংলি আমাদের যে এই সেক্টরের জন্য যে প্রণোদনা প্যাকেজ যেটা মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছেন, সেইটা পাশাপাশি আরো কিছু সুযোগ সুবিধা স্পেশালি নেওয়া যায় কিনা সেই বিষয়ে স্পেশালি আমি মনে করি যে সরকারের নীতি নির্ধারকদের সাথে মাননীয় অর্থমন্ত্রীর সাথে বসা উচিত এবং আমাদের রিহ্যাবের উচিত পরিকল্পনা মন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সহ যারা নীতি নির্ধারণী ফোরামে আছেন তাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের এই সেক্টরকে বাঁচানোর জন্য নতুন করে কর্ম পরিকল্পনা তৈরি করা উচিত এবং সরকারকে এগিয়ে আসা উচিত। এই সময় আমাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যারা সার্ভিস হোল্ডার আছেন, আমিও একই কথা বলবো যে কোনো ভয় পাওয়ার কারণ নাই। ইনশাল্লাহ আমরা আবার ঘুরে দাঁড়াবো। এই সেক্টর, এই প্যান্ডামিক টাইম সাময়িক, এটা হয়তো একটু লিঙ্গারিং করছে যেহেতু এটা বৈশ্বিক মহামারী। সুতরাং এটা আমি মনে করি মহান রাব্বুল আলামিনের উপর আমাদের ভরসা রাখা উচিত। মহান রাব্বুল আলামিন এই বাংলাদেশকে কিন্তু অনেক কমই এখানে কিন্তু এফেক্ট হয়েছে। মানুষ কিন্তু অন্যান্য দেশের তুলনায় এই কোভিড-19 দ্বারা খুব কমই আক্রান্ত হয়েছে, অনেক কম মানুষ এদেশে মারা গিয়েছে। তার কারণ হচ্ছে এদেশের মানুষ ধর্মভীরু এবং এদেশের মানুষ মহান রাব্বুল আলামিনকে প্রতিনিয়ত ডাকে এবং মহান রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদের এই অবস্থার উত্তরণের জন্য আমরা প্রার্থনা করি। ইনশাল্লাহ মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থা থেকে ইনশাল্লাহ আমাদেরকে বের করে নিয়ে আসবেন। আমরা আবার সুন্দর পরিবেশ পাবো। আবার আমরা এই যেভাবে বিগত বছর আমরা রিয়েল এস্টেট সেক্টর যেভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম, এই কোভিড-19 এসে আমাদেরকে এফেক্ট করার কারণে আমরা যে ক্ষতিটা আমাদের হয়েছে, আগামী তো ইনশাল্লাহ আমরা আবার আমরা কামব্যাক করব। আমি এই প্রত্যাশা করি। আমি আজকের আলোচকদেরকে ধন্যবাদ জানাই। সাব্বির সাহেব অনেক সুন্দর কথা বলেছেন। রুদ্র, আপনাকেও ধন্যবাদ জানাই আমাকে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানার জন্য। আপনাদের সকলকে অভিনন্দন। সকল রিয়েল এস্টেট শ্রোতাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং যারা আজকে আমাদের টক শো দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আগামী দিনের অর্থনীতি যেন আরো চাঙ্গা হয়, বাংলাদেশ যেন উত্তর আরো এগিয়ে যায়, বাংলাদেশ সরকার যেন যথাযথভাবে সিদ্ধান্ত নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সাহসী, তিনি সবকিছুতে তিনি কখনো বিচলিত হন না। ইনশাল্লাহ এই রিয়েল এস্টেট খাতের, আবাসন খাতের সার্ভিস হোল্ডার এবং উদ্যোক্তা আমাদের পাশে তিনি দাঁড়াবেন, এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। মতিন স্যারকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর বলার জন্য। আমাদের রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার্সদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ মতিন স্যারকে। আমি এই মুহূর্তে যেতে চাই সাব্বির স্যারের কাছে। স্যার, আমার রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার্সদের উদ্দেশ্যে আপনি শেষ মানে আপনার মুখ থেকে এবার কিছু শুনতে চাই। আমি আসলে আমার যে ছোট ভাইরা, আমি বলবো আমার ছোট ভাইরা যারা ইন্ডাস্ট্রিতে এখন আছো, তোমাদের সবাইকে বলি আমরা তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। তোমাদেরকে শক্তি, মনোবল এবং একাগ্রতা নিয়ে কাজ করতে হবে। এবং আমরা যারা সেলসম্যান, এ সেলসম্যান ক্যান সেল ফ্রম নিডল টু এরোপ্লেন। একটা সুই থেকে শুরু করে একটা প্লেন পর্যন্ত সেলসম্যানই বিক্রি করে। সো তোমরা অনেক যোগ্য সেলসম্যান, বিকজ তোমরা অ্যাপার্টমেন্ট বিক্রি করো, যেটা একটা অ্যাপার্টমেন্ট মানুষ সারা জীবনে একটাই কিনে, মোস্ট অফ দি কেসেস। তো তোমরা কোনো ভয় পাবা না, তোমরা মনোবল রাখো। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। মহেন্দ্র সিং ধোনি একবার যখন তার পরপর 2 ম্যাচে 0 আউট হলেন,
তখন তৃতীয় ম্যাচে এটা ওনার নিজস্ব ইয়েতেই আছে, ওনার আত্মজীবনীতেই আছে। তৃতীয় ম্যাচে কিন্তু উনি প্রথম বলটা ফেস করার সময় উনি যথেষ্ট ভয়ে ওনার দুই পা কাঁপছিল, অথচ উল্টা দিকে বাংলাদেশি কোনো একজন বোলার ছিল, and he was not a very good bowler, বাট ওই যে কনফিডেন্স লেভেল দুইটা ম্যাচে জিরো, থার্ড ম্যাচে যদি প্রথম বলেই জিরো হয়ে যায়, ডাক হয়ে যায়, সো কনফিডেন্স হারালে হবে না। এই সময় আরো বেশি কনফিডেন্স বাড়াতে হবে। যে আর আমি একটা কথা বলবো যে এখন সেলস স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, এখন বিদেশের মতো করতে হবে। আমাদের এখন আসলে রিয়েল এস্টেট সেলসম্যান, এই সার্ভিস হোল্ডার যারা, আমি সার্ভিস হোল্ডারদের কথা, শুধু সেলস তো না, আসলে এখানে তো আরো অনেক লোক আছে, অ্যাকাউন্টস আছে, ডিজাইন আছে, প্রকিউরমেন্ট আছে, আরো কস্ট এন্ড বাজেট আছে, সবাই, তোমাদের অ্যাসোসিয়েশন তো সবাইকে নিয়েই। তো আমি সেলস এর কথা বারবার বলি যে সেলস হলো অগ্রণী শক্তি, ইনফেন্ট্রি। সেলস সবার জন্য খাদ্য নিয়ে আসে, সবাই সেই খাদ্যের উপর বেস করেই তাদের অন্য অন্য কার্যক্রমগুলি পরিচালিত হয়। সেলস যদি না থাকে তাহলে কারো কোনো কাজ থাকবে না। তো আমি সেলসম্যানদেরকে এইটুক বলবো যে তোমরা একটু গুগলে যাও, তোমরা এখন গুগল জামানার লোক, গুগলে যাও, দেখো তোমরা এখন রিয়েল এস্টেট কাউন্সিলর হয়ে যাও, নট সেলস এজেন্ট বা সেলসম্যান। তোমরা তাদেরকে ডাটা দিয়ে বুঝাও, এই যে আপনার ব্যাংকে টাকা রেখেছেন, ব্যাংকে টাকা রেখে আপনি কি পাবেন। আমি যে কথাটা বলতে গিয়েছিলাম যে আমাদের ইনফ্লেশন হচ্ছে 5%, সো উনি যদি এফডিআর করে উনি পাচ্ছে 6%, তাহলে 100 টাকা এক বছর পরে হচ্ছে 95 টাকা, উনি পাচ্ছে 1%। আসলে অ্যাকচুয়ালি এম আই রাইট অর রং? বিকজ 5% তো মুদ্রাস্ফীতি হয়ে যাচ্ছে। সো এই তথ্যগুলো ওনাদেরকে বোঝাতে হবে যে স্যার আপনি কেন টাকা ওখানে রাখছেন, আপনি ওখানে না রেখে আমাদের কাছে রাখেন, আমাদের মিনিমাম গ্রোথ 10% হবে, 15% হবে। এই তথ্য ভিত্তিক সেলস করতে হবে, যে স্যার প্লিজ নেন নেন নেন, এটা না। প্রত্যেককে নলেজেবল হতে হবে, প্রত্যেককে পড়াশোনা করতে হবে। এখন তারাই সেল পাবে যারা নিজেদের নলেজ লেভেলকে আপ করবে, যারা প্রতিদিন পড়াশোনা করবে, বিশ্বে কিভাবে মানুষ এই প্যান্ডেমিকে রিয়েল এস্টেট কোম্পানি কিভাবে সেল করছে, দুবাই, লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, এখনো তারা বিক্রি করছে, মালয়েশিয়া। সো তাদের মতো করে আমাদেরকে নিজেদেরকে আপগ্রেড করতে হবে। এখন আর গতানুগতিক কনভেনশনাল সেলস হবে না, এখন আমাদেরকে T20 খেলতে হবে, টেস্ট ম্যাচ চলবে না। দেয়ার ইজ নো টেস্ট ম্যাচ, দেয়ার ইজ নো 50 ওভার ম্যাচ। এখন হচ্ছে T20, মানে প্রতি বলে ভাগ্য নির্ধারণ হতে পারে, যে একটা বলে যদি 3 রান না হয়, পরের বলেই সেটা 1 বলে 6 রান হয়ে যাবে। সো ভয় পাওয়ার কিছু নাই। আর অনেক ধন্যবাদ রুদ্র আমাদের দুজনকে ডাকার জন্য। এবং আমি মনে করি যে তোমাদের সাথে, আমি পার্সোনালি বলি মতিন সাহেব, আমরা আছি তোমাদের সাথে, সব সময় আছি। যে কোনো বুদ্ধি পরামর্শ, যে কোনো কিছু থাকলে অবশ্যই আমাদের সাথে কথা বলবা, এবং তোমরা মনোবল হারাবে না। একটু অপেক্ষা করো, আমি তোমাকে এইটুক একটা প্রেডিকশন দেই যে কোরবানি ঈদের পরেই তোমাদের সেলস আর একটু ঘুরে দাঁড়াবে। মানুষ একটু ফ্রিলি বের হইতে চাচ্ছে। মানুষ যদি বের হয়, এটা এমন একটা জিনিস যে এখানে মানুষ সবসময় চায় এই খাতে ইনভেস্ট করতে, বিকজ একটি মানে বাসস্থান, একটি মাথা গোজার ঠাঁই, এটা সবারই দরকার, সবাই চায়। কিন্তু এটা কেউ চায় 500 স্কোয়ার ফিট, কেউ চায় 700 স্কোয়ার ফিট, কেউ চায় 7000 স্কোয়ার ফিট, বাট জিনিসটা কিন্তু একই, বাসস্থান। সো আমরা কিন্তু একই জিনিস সেল করছি, কেউ বড়, কেউ মাঝারি, কেউ ছোট। সো আমাদেরকে বুঝাতে হবে, আর ইনভেস্টর যারা, তাদেরকেও বোঝাতে হবে, বিকজ সরকারি কর্মচারীদের কাছে কিন্তু এখন টাকা আছে, বিকজ তারা কিন্তু সঠিক টাইমে বেতন পাচ্ছে, তাদের মহার্ঘ ভাতা আছে, তাদের অনেক ভাতা আছে। বরং এখন প্রাইভেট সেক্টর, ব্যাংকার, এদেরকে টার্গেট না করে ইউ শুড টার্গেট ফর দি গভর্নমেন্ট অফিসিয়ালস, বিকজ ওনারা ইনভেস্ট করবে যদি বেনিফিট পায়। ওনাদেরকে বলতে হবে, স্যার ওই যে মতিন সাহেব বললেন যে স্যার আপনি কিনলে ইউটিলিটি ফ্রি দিতে হবে না, আপনাকে ইউটিলিটি ফি দিতে হবে না, বা পার্কিং ফ্রি, একটা পার্কিং আপনাকে ফ্রি দিতে হবে। ডেফিনেটলি বটম লাইন প্রফিটে কিন্তু ছাড় দিতে হবে, শেয়ার করতে হবে। প্রফিটটা এখন বায়ারের সাথে শেয়ার করতে হবে। আমরা যদি প্রফিটটা বায়ারের সাথে শেয়ার করি,
ডেফিনেটলি বায়ার আমাদের এই অসময় আমাদের পাশে থাকবে। এরপরে প্রফিট করার সময় একটা অ্যাপার্টমেন্ট, একটা বিল্ডিং এ 20টা অ্যাপার্টমেন্ট থাকে। এখন আমি যদি 2টা অ্যাপার্টমেন্ট ব্রেক ইভেনে বিক্রি করি, সেই ব্রেক ইভেনে বিক্রি করে যদি আমি কনস্ট্রাকশন করি এবং আমার এমপ্লয়ীদেরকে স্যালারি দেই, বাকি যে 18টা অ্যাপার্টমেন্ট সেটা তো আমি বানানোর পরেও তো 2-3টা বিক্রি করতে পারবো হায়ার প্রাইসে, তাহলে অ্যাভারেজ প্রাইস ঠিক হয়ে গেল না? কি এম আই রাইট? এইভাবে করতে হবে। কি রুদ্র, বুঝা গেছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে ডাকার জন্য। আর আমাদের, হ্যাঁ প্লিজ, আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের রিয়েল এস্টেট সেক্টরের দুজন আইকন সাব্বির স্যার ও মতিন স্যারকে আমাদের রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার্স পরিবারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। স্যার, অনেকেই আমাদের প্রোগ্রাম দেখেছে এবং অনেকেই SMS করেছে, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছে আমাদের প্রোগ্রামে আসার জন্য, অনেক সুন্দর সুন্দর উপদেশ দেওয়ার জন্য। সত্যি স্যার, আমরা অনেক ধন্য যে স্যার আপনারা কষ্ট করে সময় দিয়েছেন, আপনারা আমাদের সাথে এসেছেন। স্যার, আপনারা আমাদের রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডারদের উদ্দেশ্যে এক কথায় কিছু বলার জন্য আমি শেষবারের মতো আপনাদের দুজনকে ইনভাইট করছি। আমি প্রথমে মতিন স্যারকে বলছি, এক কথায় শেষ করবেন। আমি একই কথা বলবো যে আমরা বিচলিত হব না এই সময়ে, আমরা আত্মপ্রত্যয়ী হব, আমরা বিশ্বাসী হব এবং আমরা টার্গেট রাখবো অল্প সময়ের মধ্যেই এই প্যান্ডেমিক টাইম আমরা ওভারকাম করব এবং ইনশাল্লাহ আগামীতে আবার আমরা আগামীর সুন্দর ভবিষ্যৎ দেখব। আগামীতে আবার আমরা সুন্দর বাংলাদেশকে আমরা দেখতে পাবো এবং রিয়েল এস্টেট সেক্টরের রমরমা অবস্থা আমরা দেখব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এবং সার্ভিস হোল্ডারদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমাকে আজকের এই টক শোতে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ স্যার। আমি সাব্বির স্যারকে অনুরোধ করছি, স্যার এক কথায় আপনি আপনার আজকের দিনের শেষ ওয়ার্ডটা বলবেন আমাদের উদ্দেশ্যে। আমি একটা কথাই বলতে চাই, কালকে সকাল থেকে আমি সবাইকে অনুরোধ করব, আজকে ঘুমাবো, কালকে সকালে আমরা চিন্তা করব যে দেয়ার ইজ নো প্যান্ডেমিক, প্যান্ডেমিক নাই। সো প্যান্ডেমিক নাই এটা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনটেন করে মাথার থেকে প্যান্ডেমিক ঝেড়ে ফেলে দিতে হবে। লেটস ওয়ার্ক, সেল হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাব্বির স্যার, ধন্যবাদ মতিন স্যার, ধন্যবাদ আপনারা যারা কষ্ট করে সময় দিয়ে আমাদের প্রোগ্রামটি দেখেছেন। আশা করি আপনাদের কিছুটা চাহিদা পূরণ করতে পেরেছি। স্যাররা অনেক মূল্যবান বক্তব্য দিয়েছে আপনাদের উদ্দেশ্যে। আগামী সোমবার আবার দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে। শনিবার এবং সোমবার আমরা সিনিয়রদেরকে আমরা ইনভাইট করতে চাই এবং প্রতি বুধবার আমরা সিলেক্ট করেছি ম্যানেজার থেকে ডিজিএম লেভেল পর্যন্ত পার্সনদের জন্য। তাদের কাছ থেকে আমরা তাদের জীবনের ঘটে যাওয়া আনন্দ বেদনার কথাগুলো শুনবো। এটা নতুন একটি এপিসোড আমরা চালু করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।